আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, ঘটনাটা বাংলাদেশের ঢাকা শহরের একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল বাংলাদেশের স্বাধীন হওয়ার ঠিক পরে 1975 সালে। 1975 সালে ঢাকায় বিভিন্ন ধনী ব্যবসাদারদের মধ্যে একজন চামড়া ব্যবসায়ী, নাম ছিল মমতাজুল করিম। তার 7 ছেলে ছিল। 7 ছেলের পরে তার একমাত্র মেয়ে, সারা ফ্যামিলির জন্য ভীষণ আদরের একটা মানুষ। মেয়ের নাম সালেহা। সালেহার যখন 15 বছর বয়স, ক্লাস 7-এর ছাত্রী ছিল সে। পড়াশোনাতে তার বিশেষ মনোযোগ ছিল না। বাড়ির সবাই তাকে খুব আদর যত্নে মানুষ করছিল। সেই সময় খুব কম বয়সেই মানুষের বিয়ে হয়ে যেত, তো তার জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজছিল তার বাড়ির লোকজনেরা। তো সালেহার যে কাকা, বাবার ছোট ভাই, সে একটা উপযুক্ত পাত্রের সন্ধান এনেছিল। পাত্র কিন্তু ঢাকা শহরেরই একজন ছেলে। তার বাবা সুপ্রিম কোর্টের একজন অফিসার ছিলেন, তবে সেই সময় তিনি রিটায়ার্ড ছিলেন, তিনি মৃতও ছিলেন। তো সেই বাবার ছেলে ছিল ইকবাল। ইকবাল ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এমবিবিএসের একজন ছাত্র ছিল। তার ছোট ভাই বাবুল, সে ছিল ওই কলেজেরই ডেন্টালের একজন স্টুডেন্ট, মানে দাঁতের ডাক্তার হওয়ার জন্য যে পড়াশোনা সেগুলো করছিল। একই বাড়ির দুই ছেলে, দুজনেই কিন্তু মেডিকেলের স্টুডেন্ট। অন্যদিকে তাদের একজন বোন ছিল, বোনের নাম ডেইজি। ডেইজি ছিল বিবাহিতা। দুই ফ্যামিলি, মানে সালেহার ফ্যামিলি আর ইকবালের ফ্যামিলি কথাবার্তা হয়। কথাবার্তা হওয়ার পরে বিয়ের দিন ঠিক হয়। খুব ধুমধাম করে বিয়ে হয়েছিল। এই সঙ্গে আরও একটা কথা বলে রাখি, বিয়েতে প্রচুর টাকা পয়সা যৌতুক দেওয়া হয়েছিল। সেই সময় কিন্তু যৌতুক বেআইনি মনে করা হতো না। এই ঘটনার পর নিয়ম হয়েছিল, যৌতুক বেআইনি ঘোষণা করা হয়েছিল। যৌতুক দেওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে এমন জানতে পারা গেলে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এরকম একটা নিয়ম হয়েছিল। তবে এই ঘটনাটার পরে সেটা হয়েছিল। তার আগে কিন্তু দুই পক্ষই যৌতুককে সাপোর্ট করত, যৌতুক নিত, দিত। দুটো ফ্যামিলি ধনী ফ্যামিলি ছিল, তবে মেয়ের পরিবারটা তুলনামূলক অনেক বেশি ধনী ছিল। তো মেয়ের পরিবার 7 লাখ টাকা খরচ করে বিয়ে দিয়েছিল সালেহার সঙ্গে ইকবালের। 1975 সাল। সেই সময় 7 লাখ টাকা মানে কিন্তু প্রচুর অঙ্কের টাকা। তো এই বিয়েতে তারা দিয়েছিল 100 ভরি গয়না, একটা ব্র্যান্ড নিউ কার, 3,75,000 টাকা ক্যাশ, বাড়ি করার জন্য 1,75,000 টাকা, বাড়ির যাবতীয় ফার্নিচার, টিভি এবং টেপ রেকর্ডার। সেই সময় গান শোনার জন্য টেপ রেকর্ডার ব্যবহার করা হতো। টিভি কিন্তু খুব বেশি লোকজনের বাড়িতে ছিল না, ছিল না বললেই চলে, তবে সেই সময় তাকে দেওয়া হয়েছিল। খুব দামি জিনিস সেটা সেই সময় ছিল। বিয়ের পরে সালেহা ইকবালদের বাড়িতে চলে যায়। এবার বলি ইকবালদের বাড়ির ব্যাপারে। 3 তলা একটা সুন্দর বাড়ি। 2 তলাতে ইকবাল নিজের স্ত্রীর সাথে থাকে, 3 তলাতে মা থাকে, ছোট ভাই থাকে, আর একদম নিচের তলাতে কিছু ভাড়াটে থাকে। বাড়িতে একজন ড্রাইভার আছে, ড্রাইভারের নাম আনোয়ার। একজন কাজের মেয়ে আছে, মনুয়ারা, বয়স 14 বছর। সারা দিন রাত ওই বাড়িতেই থেকে কাজকর্ম করে, ওখানেই খায়, ওখানেই ঘুমায়। মাসিক 10 টাকা মাইনেতে সে কাজ করে। মনুয়ারার মা মুমেনা, সে কিন্তু সব সময় থেকে কাজ করে না, সকালে বিকেলে একবার করে আসে, কাজ সারে চলে যায়। মেয়েটা ওই বাড়িতেই থাকে। 7টা থেকে 12টা পর্যন্ত মা এসে কাজ করে, আবার নিজের বাড়ি চলে যায়, আবার বিকেলবেলায় 5টায় আসে, 7টার সময় চলে যায়। এই যে মনুয়ারা, যে বাচ্চা মেয়েটা ওই বাড়িতে থেকে কাজ করে, তাদের 5 ভাই বোন। গরিবের সংসার,
7 ডিসেম্বর 1975 সালে সালেহার সাথে ইকবালের বিয়ে হয়েছিল। ইকবাল নিজের বিয়ের পরে 3 বছর নিজের MBBS পড়াশোনা বন্ধ করেছিল, একটা বিজনেস করার চেষ্টা করেছিল শ্বশুরের দেওয়া টাকা দিয়ে, কিন্তু সেটাতে তেমন একটা সফলতা পায়নি। আবারও নিজের সেই পুরনো কলেজে জয়েন করেছিল, আবার সে MBBS পড়াশোনা শুরু করে দিয়েছিল। এদিকে কিন্তু বিয়ের সময় পড়াশোনা বন্ধ হয়ে গেছিল সালেহারও। সে আবারও গিয়ে ভর্তি হয় সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, যেখানে সে আগে পড়তো, সেখানেই আবার তাকে ভর্তি করে দেওয়া হয় বিয়ের 3 বছর পর। সিদ্ধেশ্বরীতেই সালেহার যে ননদ, একমাত্র বিবাহিতা ননদ ডেইজি, তার বাড়ি। ডেইজির একটা সন্তান হয়েছিল, সেই বাচ্চাটাকে দেখতে গেছিল সালেহা, আর সালেহার সঙ্গে গেছিল সালেহাদের যে কাজের মেয়ে মনুয়ারা, সে একদিন দুপুরবেলায়। সেদিনের ডেটটা ছিল 18 এপ্রিল 1978 সাল। 75 সালে বিয়ে হয়েছিল, 78 সালে সে কিন্তু 18 বছর বয়স। সেই সময় সে নিজের বাড়ির কাজের লোককে নিয়ে সেই সিদ্ধেশ্বরীতে গেছিল ননদের বাড়িতে সকালবেলায় 10টার সময়। মনুয়ারা কিন্তু বাড়ির বউ সালেহাকে সেই ডেইজির বাড়িতে রেখে সে আবার নিজের বাড়ি ফিরে এসেছিল, কারণ তার অনেক কাজকর্ম ছিল বাড়িতে। দুপুরবেলায় 2টোর সময় সালেহার মনে হয় যে তার শরীরটা খারাপ লাগছে, আর সে থাকবে না, এবার সে যাবে। সে নিজে ননদ ডেইজিকে বলে যে তোমার কাজের লোককে বলো একটা রিক্সা ডেকে দিতে। তো কাজের লোক রিক্সা ডেকে দিয়েছিল, সে বাড়ি চলে গেছিল। দুপুরবেলায় 2:30টার সময় ডেইজিকে ডেইজির বাপের বাড়ি থেকে ফোন কলে জানানো হয়েছিল যে সালেহা আর নেই, আত্মহত্যা করেছে। এই আধ ঘন্টার মধ্যে সে নিজের বাড়ি ফিরে গেছিল, আবার গিয়ে আত্মহত্যাও করেছিল। সে তো ঠিকঠাক খুশি মনে আনন্দ করছিল, কথা বলছিল, বাচ্চাকে আদর করছিল। হঠাৎ এমন কি হয়ে গেল বাড়িতে ফিরেই যে সে আত্মহত্যাও করে ফেললো এই কিছুক্ষণের মধ্যে। পুলিশকে খবর দেওয়া হয়, মেয়ের বাড়িতে খবর দেওয়া হয়, সবাই সেখানে এসে পৌঁছায়। সবার কাছে কথাবার্তা বলার পরে, জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ যেটা বুঝতে পারে সেটা হচ্ছে সালেহা আত্মহত্যা করেছে। সালেহা রুমের ভেতরেই ছিল, বাইরে থেকে বাড়ির ড্রাইভার আর সালেহার হাজব্যান্ড দুজনে মিলে, ভেতর থেকে দরজা বন্ধ করা ছিল, কোনোভাবে দরজা খুলে ভেতরে ঢুকে ব্যাপারটা দেখেছিল। হাজব্যান্ড যেহেতু একজন ডাক্তার, সে দেখে বুঝতে পেরেছিল তার স্ত্রী আর বেঁচে নেই। তাও কিন্তু সে স্ত্রীকে বাঁচাবার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সকে ফোন করেছিল। সে মাটিতে শুয়ে আছে, চারিদিক রক্তে ভেসে যাচ্ছে, তার হাতের কাছে একটা ব্লেড পড়ে রয়েছে। ব্লেড দিয়ে সে নিজের গলা নিজে কেটেছিল। সাধারণত কিন্তু এইভাবে কাউকে সুসাইড করতে দেখা যায় না, কিন্তু সালেহা এইভাবে সুসাইড করেছিল। ইকবালকে পুলিশ জানতে চাইলে ইকবাল বলেছিল সে কলেজ থেকে ফিরে এসে স্নান করছিল। সেই সময় স্নান করে বেরিয়ে এসে সে দেখেছিল নিজের রুম ভেতর থেকে বন্ধ করে ঘরের ভেতর আছে সালেহা। সে বারবার নক করলেও যখন খোলে না, তখন সে নিজে আর ড্রাইভারকে ডেকে নিয়ে কোনো রকমে দরজাটা বাইরে থেকে খোলার চেষ্টা করে, খোলে ভেতরে ঢুকে এই ঘটনা দেখেছিল। কেন এই ঘটনা সে ঘটিয়েছে সেই ব্যাপারে ইকবাল বলেছিল যে তার স্ত্রী তাকে সন্দেহ করত, বিভিন্ন মেয়েদের সাথে বন্ধুত্ব, বা যে মেয়েরা তার সাথে MBBS পড়ে তাদের সাথে কথাবার্তা বললে তার স্ত্রী বিরক্ত হতো। তো সেই কারণে মাঝে মধ্যেই স্ত্রী নাকি রেগে যেত। এটাও বলেছে স্ত্রী মানসিকভাবে অসুস্থ ছিল। যদিও সালেহার হাজব্যান্ড ইকবাল একজন MBBS ছাত্র ছিল, তাও কিন্তু তার ছোট ভাই বাবুল কিন্তু তাদের ফ্যামিলি ডক্টরকে ডেকে এনেছিল। সেই ডক্টরকে মেয়ের বাবা জিজ্ঞেস করেছিল যে এইভাবে ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করাটা কি সম্ভব, কিন্তু সেই সময় সেই ফ্যামিলি ডক্টর চুপ করে দাঁড়িয়েছিলেন, কোনো উত্তর দেননি।
বডিটাকে পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়। মেয়ের বাবা বারবার রিকোয়েস্ট করেছিলেন যে পোস্টমর্টমটা যেন ঢাকাতে না হয়ে অন্য কোনো মেডিকেল কলেজ হসপিটালে করানো হয়, কারণ ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হচ্ছে তার জামাই, তার জামাইকে সবাই সেই হসপিটালের লোকজন চেনে। সেই জন্য ঠিকঠাক পোস্টমর্টম যদি না হয় তিনি চাইছিলেন পোস্টমর্টমটা অন্য কোথাও হোক, কিন্তু তার এই কথাটা মেনে নেওয়া হয়নি। সেই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সালেহার ডেড বডিটা পোস্টমর্টম করানো হয়েছিল। পোস্টমর্টম হয়েছিল রাত্রেবেলায় 9টার সময়। পোস্টমর্টমটা করেছিল ডক্টর মুজাম্মেল হাসান আর রবি নামের একজন ডোম। পোস্টমর্টমে মৃত্যুর কারণ হিসাবে লেখা ছিল ডিউ টু হ্যামারেজ, রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে, আত্মহত্যাই করেছে সালেহা। পুলিশ হারিকেনের আলোয় রিপোর্ট বানায়। সেই সময় ইলেকট্রিসিটি অফ ছিল, সেই জন্য হারিকেনের আলোতে রিপোর্ট তৈরি হয়। পোস্টমর্টমটা হয়েছিল রাত্রেবেলায় 9টার সময়। যাই হোক, তারপরে নেক্সট ডে কবর হয়ে যায় সালেহার। কবর দেওয়ার সময় কিন্তু সব লোকজনের সাথে তার হাজব্যান্ডও ছিল। আশেপাশে যে লোকজনেরা আত্মীয়রা ছিল তারা কিন্তু কোনো না কোনোভাবে সালেহার হাজব্যান্ড ইকবালকে নানা রকম বড় ছোট কথা বলছিল, যে ব্যাপারটা দেখে সালেহার বাবা বলেছিলেন একদম না, আমার মেয়ের হাজব্যান্ডকে কেউ কিচ্ছু বলবে না, কারণ মেয়ের হাজব্যান্ডের পায়ের তলায় রয়েছে আমার মেয়ের বেহেস্ত বা জান্নাত বা স্বর্গ। সেই জন্য ইকবালকে কেউ কিছু বলবে না, দোষারোপ করবে না, ইকবাল ভালো ছেলে। সব ঠিকঠাকভাবে হয়ে গেছিল। 4 দিন কেটে গেছিল, কেস একদম ক্লোজ, শান্তিপূর্ণভাবে। 4 দিন পর হঠাৎ করে পুলিশ আসে। মা, 2 ছেলে, কাজের মেয়ে সবাই অ্যারেস্ট হয়। সালেহার বড় ভাই শাহিদুল করিম, সে মামলা করেছিল নতুন করে। সে বলেছিল যখন তার বাবা জানতে চেয়েছিল যে এইভাবে ব্লেড দিয়ে নিজের গলা কেটে সুসাইড করা যায় কি না, তখন ওই বাড়ির ফ্যামিলি ডক্টর কিন্তু একদম চুপ ছিল। ইকবাল যখন এইসব ঘটনা ঘটেছিল সেই সময় খুব টেনশন করছিল। ইকবালের সেই সময় কিন্তু দুঃখ করা উচিত ছিল, কষ্ট পাওয়া উচিত ছিল, কারণ বিয়ের মাত্র কয়েক বছর পর তার স্ত্রী হঠাৎ করে এইভাবে সুসাইড করেছিল। ইকবাল স্ত্রীর মারা যাওয়াতে কষ্ট না পেয়ে টেনশন করছিল। সে চাইছিল যেন সব ঠিকঠাক করে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়। বড় ভাই বলেছিল যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তারা পোস্টমর্টম করাতে চায়নি, কিন্তু তাও সেই হসপিটালেই পোস্টমর্টম করানো হয়েছিল, সেই জন্য তারা এই রিপোর্টের ওপর বিশ্বাস করে না। 20 এপ্রিল মামলাটা করা হয়েছিল। আবার পোস্টমর্টমের আবেদন করা হয়েছিল। যৌতুক যেগুলো বিয়েতে দেওয়া হয়েছিল সেগুলো ফেরত চাওয়া হয়েছিল। এবার এই কেসটার তদন্তভার ডিটেকটিভ এজেন্সিকে দেওয়া হয়। ডিটেকটিভ ব্রাঞ্চ কাজ শুরু করেছিল। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালেহার ডেড বডি আবারও কবর খুঁড়ে বের করা হয়, পাঠানো হয় অন্য আরও একটা হসপিটালে দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য। এবার কিন্তু পোস্টমর্টমটা সালিমুল্লাহ হসপিটালে হয়েছিল। পোস্টমর্টম করতে টাইম লেগেছিল 7 ঘন্টা। সকালবেলা 9টা থেকে 4টে পর্যন্ত টাইম লেগেছিল। 4 জন ডাক্তার পোস্টমর্টম করেছিল। মাথায় ভারী জিনিসের আঘাত। আগের পোস্টমর্টমের সাথে এই পোস্টমর্টমের রিপোর্টে এই একটাই তফাৎ ছিল, মাথায় ভারী জিনিসের আঘাতটা আগের বার বলা হয়নি। এবার বাড়ির সব লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ হয়। মনুয়ারা, সেই বাচ্চা মেয়েটা যে তাদের বাড়িতে কাজের লোক ছিল, তার জিজ্ঞাসাবাদ হয়। সে এবার জিজ্ঞাসাবাদে যেটা বলেছিল, তার জিজ্ঞাসাবাদ এই জন্য হয়েছিল যে সে 24 ঘন্টার কাজের লোক,
সব সময় কিন্তু ওই বাড়ির বউ সালেহার সাথে থাকতো। সেই দিনও সে সালেহাকে নিয়ে ডেইজির বাড়িতে গেছিল, তবে সেখান থেকে সে তাড়াতাড়ি ফিরে এসেছিল। তার যখন জিজ্ঞাসাবাদ হয়, সে যেটা জিজ্ঞাসাবাদে বলেছিল সেটা ছিল যে 4-5 মাস আগে ওই বাড়ির বড় ছেলে ইকবাল, সালেহার হাজব্যান্ড ইকবাল, এমবিবিএসের ফাইনাল ইয়ারের ছাত্র ইকবাল, সে হঠাৎ করে একদিন ওই কাজের মেয়ের কাছে গেছিল রাত্রেবেলায়। তারপরে জোর করে ভয় দেখিয়ে তাকে রেপ করেছিল। বাচ্চা মেয়ে, সে রাজি ছিল না, জোর করে তার সাথে রেপ করা হয়। তারপর থেকে কিন্তু মাঝে মধ্যে 2 দিন 4 দিন ছাড়া সে এই ঘটনা বারবার ঘটাতে থাকে। গরিবের মেয়ে বড়লোকের বাড়িতে কাজ করছে, সে কিন্তু মুখ বুজে এই অত্যাচার সহ্য করছিল। ঘটনার দিন সে বলেছিল সে সালেহাকে নিয়ে ডেইজির বাড়ি, সেই ননদের বাড়ি গেছিল। সেখান থেকে সে ফিরে এসেছিল। ফিরে আসার পরে দুপুরবেলায় ইকবাল নিজের কলেজ থেকে ফিরে এসেছিল। কলেজ থেকে ফিরে এসেই যখন সে দেখেছিল যে বাড়িতে তার স্ত্রী নেই, 3 তলায় মানে উপর তলায় মা থাকে, 2 তলাতে কেউ নেই, তো সে কিন্তু জোর করেই আবার সেই কাজের মেয়ে মনুয়ারাকে রাজি করে নিজের রুমে দরজা বন্ধ। ইতিমধ্যেই কিন্তু তার মা এসে দরজায় নক করেছিল। তাড়াতাড়ি মনুয়ারা আলমারির পেছনে লুকিয়ে পড়েছিল। মা আসে, কিছু একটা কথা বলে আবার চলে যায়, দরজা আবার সে বন্ধ করে। এবার কিন্তু মনুয়ারার সাথে সে একটা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এমন সময় আবারও তার দরজায় কেউ একটা নক করে। আবারও কিন্তু সে ভেবেছিল যে হয়তো মা কিছু একটা বলতে এসেছে। সে নাকি দরজা খুলেছিল, দরজা খুলতেই দেখা গেছিল যে সালেহা বাড়ি চলে এসেছে। আগেই বলেছিলাম যে সালেহা 2টোর সময় রিক্সা ডেকে দিতে বলেছিল, সে বাড়ি চলে গেছিল। সালেহাকে দরজায় দেখেছিল। সালেহা ঘরের ভেতরের যে অবস্থা, নিজের বেডরুমের ভেতরের যে অবস্থা, সেটা দেখে একটা কিছু আন্দাজ করেছিল। সঙ্গে সঙ্গে সে আলমারির পেছনে মনুয়ারাকে দেখতে পেয়েছিল। তার মধ্যেই তাদের ঝগড়া ঝামেলা, চিৎকার ইত্যাদি শুরু হয়ে যায়। মনুয়ারাকে সে চড়ও মেরেছিল। এবার রাগারাগি চিৎকার চেঁচামেচি চলছে। হঠাৎ করে ইকবাল হাজব্যান্ড ভীষণ রেগে যায়, কারণ তার বউ খুব উত্তেজিত হয়ে চিৎকার করছিল। ইকবাল চাইছিল তার মাকে যেন ব্যাপারটা না বলা হয়। এবার দরজাতে লাগানোর একটা কাঠ, অনেক সময় আমরা দেখেছি যে পুরনো সময়, আজকাল দেখা যায় না, যে দরজাটা ভালোভাবে যাতে বন্ধ করা হয় সেই জন্য একটা কাঠ, শক্ত মোটা ভারী কাঠ ব্যবহার করা হতো। সেই কাঠটা দরজার পাশেই রাখা ছিল, সেটা দিয়ে সে সজোরে আঘাত করেছিল নিজের স্ত্রীর মাথায়। সঙ্গে সঙ্গে স্ত্রী লুটিয়ে পড়েছিল মেঝেতে। ততক্ষণে কিন্তু ইকবালের মা এসে দাঁড়িয়েছে। ইকবাল যেহেতু একজন ডাক্তার, সে নিজের স্ত্রীর পালস চেক করে। ততক্ষণে কিন্তু ইকবালের মা মাথায় জল ঢালছে, যাতে সে যদি অজ্ঞান হয়ে থাকে তার জ্ঞান ফিরে আসে। ততক্ষণে কিন্তু ইকবাল ব্যাপারটা বুঝে ফেলেছিল যে সালেহা আর বেঁচে নেই। এবার সে বুঝতে পারছিল না যে কি করা উচিত। সঙ্গে সঙ্গে তার মাথায় একটা বুদ্ধি আসে, সে একটা ব্লেড আনে। সঙ্গে সঙ্গে সে এই ব্যাপারটাকে আত্মহত্যার দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য গলাটা কেটে ফেলে। পোস্টমর্টম রিপোর্টে কিন্তু দেখা গেছিল যে একবারেই এক চেষ্টাতেই কিন্তু গলাতে ওই কাটটা হয়নি। আশেপাশেও কিন্তু একটু আধটু কাট করার মতো চেষ্টা দেখা গেছিল, কারণ প্রফেশনাল কোনো কিলার ছিল না ইকবাল চেষ্টা করছিল, তারপরে কেটে ফেলেছিল। কিন্তু কেটে ফেলার আগে 2-1বার সে চেষ্টা করেছিল, তবে সফল হয়নি। এই ঘটনা ঘটিয়ে ফেলার পরে চিৎকার চেঁচামেচি হয়, প্রতিবেশী জড়ো হয়, ডাক্তারকে ডাকা হয়, পুলিশকে ডাকা হয়। সব ঘটনা কিন্তু আগেই বলেছি এগুলো। তবে এই যে সাক্ষীটা দিয়েছিল সেটা শুধু ওই কাজের মেয়ে দিয়েছিল।
শুরুর থেকে শেষ পর্যন্ত ইকবাল বলেছিল সে নির্দোষ। ইকবাল বলেছিল তার স্ত্রী সবসময় খোঁটা দিত। তার স্ত্রী বলতো যে আমার বাবার দেওয়া গাড়ি চড়ে তুমি ঘুরে বেড়াও, তুমি তোমার সাথে যে মেয়েরা পড়ে তাদেরকে নিয়ে ঘুরে বেড়াও, মেয়েদের সাথে বন্ধুত্ব করো, তুমি ভালো লোক নয়, তুমি লোভী, নানা রকমভাবে নিজের হাজব্যান্ডের সাথে সন্দেহ করে নাকি সে প্রত্যেক দিন ঝামেলা করত। ঘটনার দিনও তার হাজব্যান্ডের সাথে তার ঝগড়া হয়েছিল। ঝগড়া হওয়ার পর হাজব্যান্ড স্নানে গেছিল আর স্ত্রী নিজের রুমের দরজা বন্ধ করে এই ঘটনা ঘটিয়েছিল। তার হাজব্যান্ড যখন রুমের ভেতরে গেছিল তখন দেখেছিল বসা অবস্থায় রয়েছে তার স্ত্রী সালেহা। হাত দিতেই সে বুঝতে পারে যে সে বসে নেই, সে অলরেডি মারা গেছে। হাত দিতেই সে পড়ে গেছিল মেঝেতে। ডিটেকটিভ টিম ইনভেস্টিগেশনের সময় বলেছিল যখন কেউ মারা যায়, সুসাইড করে, তখন কিন্তু ব্লেড দিয়ে গলা কাটার জন্য কেউ শুয়ে এই ঘটনা ঘটায় না, সাধারণত বসে বা দাঁড়িয়ে ঘটায়। এই ক্ষেত্রে সামনের দিকটা রক্তে ভেজা থাকা উচিত ছিল, কিন্তু সালেহার ক্ষেত্রে রক্তে ভেজা ব্যাপারটা তার পিঠের দিকে ছিল। ঠিক মনে হচ্ছিল সে শুয়ে এই ঘটনা ঘটিয়েছে, কারণ তার হাজব্যান্ড বলেছিল যখন সালেহা এই ঘটনা ঘটিয়ে রুমের মধ্যে ছিল সে বসা অবস্থায় ছিল, কিন্তু তার হাজব্যান্ড তার গায়ে হাত দিয়ে দেখাতে সে পড়ে গেছিল। তারপর হাজব্যান্ড জানতে পেরেছিল যে তার স্ত্রী আর বেঁচে নেই। ইনভেস্টিগেশন টিম এটাও জানিয়েছিল আগের বারে যে পোস্টমর্টম হয়েছিল সেটা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে হয়েছিল, যেটা ইকবাল, হাজব্যান্ড ইকবালের কলেজ। সেই কলেজের মেডিকেল ডিপার্টমেন্টের সমস্ত লোকজনের সঙ্গে ইকবালের খুব ভালো সম্পর্ক। তারা সবাই মিলে চেষ্টা করেছে ইকবালকে বাঁচিয়ে দেওয়ার। সন্দেহজনক কোনো কিছু তারা পোস্টমর্টম রিপোর্টে লেখেনি বা ঘটনার সময় বলেওনি। মানুয়ারা যে কাজের মেয়ে, 13 দিন তার জিজ্ঞাসাবাদ চলেছিল। প্রত্যেক দিন প্রায় 7 ঘন্টা মতো তার জিজ্ঞাসাবাদ হতো, কিন্তু শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো দিন সে নিজের বয়ান পাল্টায়নি। সে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত ওই একই কথা বলেছে, একই গল্প বলেছে, যা যা সে বলে এসেছিল। মানুয়ারার মেডিকেল টেস্ট হয়। মেডিকেল টেস্টেও এটা প্রমাণ হয়ে গেছিল যে সত্যি সত্যি মানুয়ারার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। রবি ডোম, যে প্রথমবার পোস্টমর্টমটা করেছিল, সে বলেছিল যে বহু বছর ধরে সে এই কাজ করছে, প্রত্যেক ক্ষেত্রেই বুক, পেট, মাথা সবটাই কাটে, কিন্তু এই ক্ষেত্রে সালেহার ক্ষেত্রে শুধু পেটটা কেটেছিল, বাকি মাথা বা বুক এগুলো কাটা হয়নি, কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, কারণ ডাক্তার বলেছিল এগুলোর দরকার নেই। তার অবাক লেগেছিল, সে কিন্তু জিজ্ঞাসাবাদে এই ব্যাপারটা জানিয়েও ছিল। এদিকে ইকবালদের উকিল বলেছিল যে মাথায় যে আঘাতের দাগ সেটা হয়তো পরে করা হয়েছিল, পরে করাও সম্ভব। তারা একটা যুক্তি দেখিয়েছিল যে যৌতুকের টাকা ফেরত চেয়েছিল মেয়ের বাড়ির লোকজন ছেলের বাড়ির কাছ থেকে, যেটা ইকবাল দিতে রাজি হয়নি, কারণ ইকবাল ভাবছিল যে যেহেতু তাকে এই যৌতুকগুলো দিয়ে দেওয়া হয়েছে, তার স্ত্রী সুসাইড করেছে, এতে তার কোনো হাত নেই, তাই জন্য সে যৌতুকগুলো ফেরত দিতে চায়নি। সেগুলো ফেরত পাওয়ার জন্য মেয়ের বাড়িরা এই ঘটনা সাজিয়েছে। প্রথমে তারা কিছু বলেনি, সেকেন্ড টাইম যখন আবারও পোস্টমর্টম হয় তখন নাকি 2 মিনিটের পথ, ওই বডিটাকে যে নিয়ে যাওয়া হচ্ছিল 2 মিনিটের পথ, তারা নাকি 3 ঘন্টায় বডি নিয়ে পৌঁছেছিল। ওই বডি যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন হয়তো তার মাথায় আঘাত করা হয়েছিল, যাতে আঘাতটা সেই সময় হয়েছে বলে দেখানো যায়। এটা একটা সাজানো ঘটনা, ইকবাল এ বিষয়ে কিচ্ছু জানে না।
ইকবাল কিন্তু বারবার বলে যে তার স্ত্রী অভিমানী বদমেজাজি, বিয়ের পর থেকে সে নানা রকমভাবে তার হাজব্যান্ডকে বিরক্ত করেছে, ঝামেলা করেছে, সন্দেহ করে তার জীবনটা বিরক্তিকর করে তুলেছিল। ডিটেকটিভ টিম যখন এই ঘটনার তদন্ত করতে সালেহা আর ইকবালের বেডরুমে গিয়ে পৌঁছেছিল, ইকবালের একটা লুঙ্গি আর মনোয়ারার একটা পেটিকোট দুটো সেই রুমে পাওয়া গেছিল। সেই দুটোকে পরীক্ষা করে বোঝা গেছিল যে এই দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। ওই যে জামা কাপড়, তারা প্রমাণ করে দিয়েছিল যে শারীরিক সম্পর্ক হয়। 3 জন বিচারকের টিম এই ব্যাপারটা শুনানি করেছিলেন। 3 জনের মধ্যে 2 জন যে ব্যাপারটাকে মেনে নিয়েছিলেন সেটাই হয়েছিল বিচার। 2 জন বিচারক এটাই বলেছিলেন যে এই ব্যাপারটাতে ইকবাল দায়ী, ইকবাল এই ঘটনা ঘটিয়েছে। 3 জন বিচারকের টিম এটাই মনে করেছিল যে ঘটনার দিন যেটা কাজের মেয়ে মনোয়ারা বলছে সেটাই আসলে ঠিক। সেই জন্য এই ঘটনার দায়ী অভিযুক্ত ইকবালকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল। মাকে 1 মাসের সশ্রম কারাদণ্ড, 1000 টাকা ফাইন, আর ওই বাড়ির ড্রাইভার আনোয়ারকে 1 বছরের কারাদণ্ড, 500 টাকা ফাইন দেওয়া হয়েছিল, কারণ সে ওই পুরো ঘটনাটা সাজানোতে সাহায্য করেছিল। ঘটনাটার বিচার হয়ে যায়, বিচার কার্যকরীও হয়ে যায়। তবে এখনও এই ব্যাপারটা নিয়ে কনফিউশন আছে যে সত্যি সত্যি কি ঠিক কারণে ইকবালকে ফাঁসি দেওয়া হয়েছিল। মনোয়ারা কিন্তু জিজ্ঞাসাবাদে বলেছিল যখন প্রথমবার তার রুমের কড়া নেড়েছিল ইকবালের মা, ইকবাল দরজা খুলেছিল, সে গিয়ে আলমারির পেছনে লুকিয়েছিল। দ্বিতীয়বারও যখন স্ত্রী কড়া নেড়েছিল সে গিয়ে আলমারির পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু তদন্ত টিম দেখেছিল আলমারির পেছনে লুকানোর মতো কোনো জায়গাই ছিল না। তাহলে কি মনোয়ারা পুরো যে ব্যাপারটা সেটা জোর করে বলছে, বানিয়ে গল্প বলছে, কেউ তাকে শিখিয়ে দিয়েছে, সেই মেয়ের বাড়ির লোকজনরা তাকে শিখিয়ে দিয়েছে, এটা বলতেই হবে। এই ঘটনার যেদিন বিচারটা হয়েছিল, বিচার শুনানির পর মেয়ের বাবা আর মেয়ের মা একসাথে গাড়ি করে যাচ্ছিলেন। যেতে যেতে তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মা বাবা একসাথেই মারা গেছিলেন। আশেপাশের কিছু লোকজন যারা এই বিচারে সন্তুষ্ট ছিলেন না, তারা বলেছিলেন যে উপযুক্ত শাস্তি হয়েছে এই দুজনের। এরা অকারণ ইকবালকে, তার ফ্যামিলিকে শাস্তি পাইয়েছে, সেই জন্য উপরওয়ালা এই দুজনকে শাস্তি দিয়ে দিয়েছে। তবে বাংলাদেশে আজও এই ব্যাপারটা নিয়ে কনফিউশন আছে যে সত্যি সত্যিই সালেহা আত্মহত্যা করেছিল নাকি তার হাজব্যান্ড তাকে মেরে ফেলেছিল।